এবার পশ্চিমা হামলা মোকাবেলায় প্রস্তুত হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলি নিহত সেনার সংখ্যা 220। খান ইউনিসে চলছে প্রচন্ড লড়াই। এবার চীনে পালাচ্ছে মিয়ানমারের সেনারা। এদিকে ইরাক থেকেও সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব, বন্দীদের জীবন নিয়ে খেলছে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। এবার তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত রাখবে, দাবি রিপোর্টে। হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা। এবং সর্বশেষে জানিয়ে দিব, যুদ্ধে বছরব্যাপী সমর্থন দিতে পারবেন না নেতানিয়াহুকে জানিয়েছেন বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার পশ্চিমাদের হামলা মোকাবেলায় প্রস্তুত হুতি বিদ্রোহীরা। নিজেদের শক্তি প্রদর্শন করতে উন্মুখ হুতি গোষ্ঠী ও তাদের সমর্থকরা বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় জড়ো হয় প্রায় 5,000 হুতি ও তাদের সমর্থক। নানা ধরনের প্লেকার্ড আর অস্ত্র উঁচিয়ে সামরিক কুচকাওয়াজ করে তারা। খবর আল জাজিরার। পশ্চিমাদের আগ্রাসনের প্রতিবাদ আর ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের রাজধানী সানায় জড়ো হয় তারা। ইসরায়েল ও পশ্চিমাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের প্রস্তুতির কথা জানায় গোষ্ঠীটি। শত্রুপক্ষের হামলা যত জোরালোই হোক তা শক্ত হাতে মোকাবেলার ঘোষণা দেয় তারা। একজন হুতি বলেন, শত্রুদের মোকাবেলায় প্রস্তুত আমরা। স্থল, জল, আকাশ সব পথে হামলা মোকাবেলা করা হবে। পৃথিবীর বুক থেকে শত্রুদের নিশ্চিহ্ন করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরান সমর্থিত গোষ্ঠীটির। আরেক হুতি সদস্য বলেন, পশ্চিমা আর ইহুদিদের স্পষ্ট জানিয়ে দিতে চাই, ইয়েমেন বা ফিলিস্তিন কোনটি দখল করতে পারবে না তারা। লোহিত সাগরের পানিতে তাদের ডুবিয়ে মারা হবে। ইয়েমেনের ভূখণ্ডে কবর করে রাখা আছে হানাদারদের জন্য, সেই কবরে স্বাগত জানায় তাদের। এরই মধ্যে মার্কিন ও ব্রিটিশ মানবাধিকার কর্মীদের আগামী 1 মাসের মধ্যে ইয়েমেন ছাড়ার নির্দেশ দিয়েছে হুতি নিয়ন্ত্রিত প্রশাসন। ইয়েমেন সংক্রান্ত কোনো কাজ বা পরিকল্পনায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিয়োগ না দিতেও বিদেশি প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেওয়া হয়। এদিকে ইসরায়েলি নিহত সেনার সংখ্যা 220। খান ইউনিসে চলছে প্রচন্ড লড়াই। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরো একজন ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছে। এর ফলে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত 220 জন ইসরায়েলি সেনা নিহত হলো। নিহত রিজার্ভ সেনার নাম সার্জেন্ট মেজর এলিরান ইয়োগের। গাজার দক্ষিণে ইসরায়েলের এ সেনা নিহত হয়েছে বলে ইহুদিবাদী গণমাধ্যমগুলো জানিয়েছে। তবে কোথায় মারা গেছে তা সুনির্দিষ্ট করে বলেনি। গাজার খান ইউনুস শহরে দখলদার সেনা ও ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধাদের মধ্যে প্রচন্ড সংঘর্ষ চলছে। অবশ্য ইসরায়েলের প্রকাশিত এই সংখ্যার সাথে দ্বিমত করে আসছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। হামাস বলছে তাদের হাতে এ পর্যন্ত ইসরায়েলের প্রকাশিত সংখ্যার চেয়েও অনেক বেশি সেনা নিহত হয়েছে। এছাড়া 7 অক্টোবরের হামলায় ইসরায়েলের স্বীকারোক্তি মতে প্রায় 500 সেনা নিহত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, তিনি বছরব্যাপী দীর্ঘ যুদ্ধের প্রতি সমর্থন দেবেন না। ইসরায়েলের হিব্রু ভাষার গণমাধ্যম ওয়ালা এ খবর দিয়েছে। গত সপ্তাহে এক টেলিফোন আলাপে নেতানিয়াহুকে এ কথা বলেন বাইডেন। সে সময় বাইডেন বলেছেন, গাজা যুদ্ধ শেষ করার বিষয়ে ইসরায়েল কোন কৌশল অনুসরণ করছে তিনি তা বুঝতে পারছেন না। যুদ্ধের পর নেতানিয়াহুর কি পরিকল্পনা রয়েছে সে ব্যাপারেও তিনি জবাব চেয়েছেন। সূত্র পার্স টুডে। এবার চীনে পালাচ্ছে মিয়ানমারের সেনারা। মহাবিপদে পড়েছে মিয়ানমারের জান্তা। বিদ্রোহীদের আক্রমণে দিশেহারা, একের পর এক ঘাঁটি হারাচ্ছে। প্রাণ ভয়ের রণক্ষেত্র ছেড়ে পালাচ্ছে। কয়েক মাস ধরে দেশটির মিজোরাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার খবরে হুল্লোড় পড়েছিল মিয়ানমারের বিদ্রোহী শিবিরে। আনন্দ উৎসবে এবার আতশবাজি হয়ে ফুটলো নতুন আরেক বিজয়ের খবর। শুধু ভারত নয়, চীনেও পালিয়ে যাচ্ছে মিয়ানমারের সেনারা। বিদ্রোহী দল কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে চীনে পালিয়ে গেছে দেশটির কয়েকজন জান্তা। রোববার কাচিন রাজ্যের চীন সীমান্তের কাছে দুই দলের সংঘর্ষে এমন ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এ তথ্য পাওয়া যায়। খবর দা ইরাবতীর। ফেসবুকে একটি ভিডিওতে দেখা যায় প্রায় 17 জন সৈন্য ছোট অস্ত্র হাতে সোয়েলি নদী পার হয়ে চীনে যাচ্ছে। তবে পলাতক সেসব সদস্যকে সোমবার উত্তর শান রাজ্যের মিউজ সীমান্তে জান্তা সরকারের কাছে হস্তান্তর করেছে চীন।
সংবাদ সংস্থা ইরাবতী অবশ্য তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এ বিষয়ে কেআই এর মুখপাত্র কর্নেল নাওবুদা বলেছেন, ব্যাটালিয়ন 424-এর একজন ডেপুটি ব্যাটালিয়ন কমান্ডার সহ প্রায় 30 জন সৈন্যকে ম্যানওয়েগিন গ্রামে বন্দী করা হয়েছে এবং তারা এখনো হেফাজতে রয়েছে। অন্যদিকে বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করায় 3 ব্রিগেডিয়ার জেনারেলকে মৃত্যুদণ্ড দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এদিকে ইরাক থেকেও সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। সিরিয়ার পাশাপাশি ইরাক থেকেও সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এ নিয়ে এরই মধ্যে পরিকল্পনা শুরু করেছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একাধিক প্রতিবেদন থেকে এইসব তথ্য জানা গেছে। ভয়েস অব আমেরিকা জানিয়েছে, ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের উপস্থিতির অবসান ঘটাতে শিগগিরই আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র ও ইরাক সরকার। প্রতিবেদন মতে এই প্রক্রিয়া গত বছরের আগস্টেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের কারণে তা স্থগিত হয়ে যায়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে বলেছেন, আগামী দিনগুলোতে আলোচনা শুরু হবে। প্রতিবেদন মতে গত আগস্টে ইরাক ও যুক্তরাষ্ট্র আলোচনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের কর্মকাণ্ডের ইতি টানতে এবং এরপর কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে শিগগিরই আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরাক। এ ব্যাপারে গত বুধবার ইরাকে মার্কিন রাষ্ট্রদূত আলিনা রোমানস্কির মাধ্যমে হস্তান্তর করা হয় এক চিঠিতে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসাইনের কাছে বার্তা পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার মন্ত্রণালয় জানিয়েছে, ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরুর উদ্দেশ্যে একটি কমিটি গঠন করতে সম্মত হয়েছে বাগদাদ ও ওয়াশিংটন। বন্দীদের জীবন নিয়ে খেলছে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। ইউক্রেনের 65 জন যুদ্ধবন্দীকে বহনকারী রাশিয়ার সামরিক বাহিনীর ইউশিন IL-76 বিমান বিধ্বস্ত হয়। ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগরদ অঞ্চলে বুধবার রুশ এই বিমান বিধ্বস্তের ঘটনায় 74 জন নিহত হন। এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেনীয় বন্দীদের জীবন নিয়ে খেলছে। বিমান বিধ্বস্ত হওয়ার এই ঘটনার পর জেলেনস্কি বৃহস্পতিবার তার জন্মদিন উপলক্ষে একটি আঞ্চলিক সফর বাতিল করেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে পশ্চিম রাশিয়ায় মারাত্মক বিমান দুর্ঘটনার পর মস্কো ইউক্রেনীয় বন্দীদের জীবন নিয়ে খেলা করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার গভীর রাতে দেওয়া ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এটা স্পষ্ট যে রাশিয়ানরা ইউক্রেনের বন্দীদের জীবন, তাদের আত্মীয়দের অনুভূতি এবং আমাদের সমাজের আবেগ নিয়ে খেলছে। রাশিয়া জানায় 65 জন ইউক্রেনীয় যুদ্ধবন্দী, 6 রাশিয়ান ক্রু এবং 3 জন এসকর্ট সহ IL-76 বিমানটি ইউক্রেন ভূপাতিত করেছে এবং এই ঘটনায় কেউ বেঁচে নেই। মস্কোর দাবি, বন্দী বিনিময়ের জন্য ওই ইউক্রেনীয়দের বিমানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। ইউক্রেনের সামরিক গোয়েন্দারা জানান, আগের মতো এবার তাদের নিরাপদ আকাশসীমা নিশ্চিত করতে বলা হয়নি। ইউক্রেনের জেনারেল স্টাফের একটি সূত্র জানায়, বিমানটি ইউক্রেনীয় সেনারাই বিধ্বস্ত করেছে, কারণ তাদের ধারণা ছিল বিমানটি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র বহন করছিল, যে ক্ষেপণাস্ত্র দিয়ে খার্কিভে আগের দিন ভয়াবহ হামলা চালানো হয়েছে। এদিকে তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত রাখবে দাবি রিপোর্টে। তাইওয়ানের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, এমনটাই আশা করছেন তাইওয়ানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তে। গত মাসের নির্বাচনের পর প্রথমবার তাইপে সফরে আসা মার্কিন আইন প্রণেতাদের দলের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি। চলতি মাসের শুরুতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এটি লাইয়ের প্রথম বৈঠক। তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট লাই 20 মে প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব গ্রহণ করবেন। চীন তাইওয়ানকে তার নিজস্ব এ ভূখণ্ডের অংশ বলে মনে করে এবং লাইকে একজন বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিশ্বাস করে। এমনকি লাইয়ের সঙ্গে কোনো প্রকার আলোচনার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে চীন। ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর তাইওয়ান ককাসের রিপাবলিকান প্রতিনিধি মারিও ডিয়াস বেলাট এবং ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ অ্যামি রেবার সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন লাই। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও আমরা গণতন্ত্র এবং স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাসী। লাই বলেন, এই অঞ্চলের দ্বীপ শৃঙ্খলের প্রথম অবস্থানে
এবং চীনের কর্তৃত্ববাদী সম্প্রসারণবাদের প্রথম সারিতে দাঁড়িয়ে রয়েছে তাইওয়ান। এটি তাইওয়ানকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে পরিণত করেছে। তাইওয়ান প্রণালী জুড়ে স্থিতিশীলতা, আঞ্চলিক এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মঙ্গলবার দেশ দুটি জানিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোয় বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর যেসব অগ্রহণযোগ্য ও বেআইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে হুতিদের জন্য আমাদের সুস্পষ্ট বার্তা এবারে নিষেধাজ্ঞা। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে হামলার পেছনে জড়িত 4 জন হুতি নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত হবে, তারা যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন না, এছাড়া অস্ত্র নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে তাদের। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক এক বিবৃতিতে একই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। আগে থেকে 11 জন হুতি নেতা এবং হুতিদের 2টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ আছে। ইরান সমর্থিত হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা। হুতিরা ইয়েমেনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। এবার যুদ্ধে বছরব্যাপী সমর্থন দিতে পারবেন না, নেতানিয়াহুকে জানিয়েছেন বাইডেন। গত সপ্তাহে এক ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, তিনি গাজায় বছর ধরে চলা যুদ্ধকে সমর্থন করবেন না। নাম প্রকাশে অনিচ্ছুক 2 মার্কিন কর্মকর্তা বরাত দিয়ে হিব্রু সংবাদ মাধ্যম ওয়ালা জানিয়েছে, বাইডেন নেতানিয়াহুকে হামাসের বিরুদ্ধে স্বল্প মাত্রার লড়াইয়ের রূপান্তর ত্বরান্বিত করতে বলেছিলেন, যাতে বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি কম হয়। বাইডেন নেতানিয়াহুকে বলেছিলেন, যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের কৌশল কি তা তিনি বুঝতে পারছেন না এবং যুদ্ধ শেষ হওয়ার পরের দিনের জন্য পরিকল্পনা কি তা জবাব দেওয়ার জন্য তাকে চাপ দেন। ওয়ালার প্রতিবেদনের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর কার্যালয় বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট বাইডেনের সমর্থনের প্রশংসা করেছেন এবং তার সাথে কথোপকথনে এটি পরিষ্কার করেছেন যে ইসরায়েল তার সমস্ত লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।